রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ নেই, এখনো চূড়ান্ত হয়নি বিএনপির প্রার্থী, জানালেন চিফ হুইপ। 20 আগস্ট সরাসরি সম্প্রচার হবে ভোট গ্রহণ। বন্ধ 3টি জুট মিল লিজ দিল সরকার, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে চুক্তি সই। 11,000 কর্মসংস্থানের আশা, বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর। শেখ হাসিনা ও সাকিব দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেই হবে বিচার, জানালেন তথ্য উপদেষ্টা। প্রধানের স্বাভাবিক সফর নিয়ে অনুমান নির্ভর কথা না বলার আহ্বান। এসএসসির ফল নিয়ে ভুল ব্যাখ্যার অভিযোগ মন্ত্রীর, বললেন কাউকে জোর করে পাস বা ফেল করানো যায় না, সবাই ফেল করা 312 স্কুলের বিষয়ে ব্যবস্থার হুঁশিয়ারি। রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিপক্ষে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সরকারি দলের চিফ হুইপ। সংসদ ভবনে নির্বাচনের প্রস্তুতি সভা শেষে তিনি জানান, বিএনপির প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। এদিকে জুলাই সনদ অনুযায়ী নির্বাচন না হওয়া দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিরোধী দলের চিফ হুইপ। আগামী 20 আগস্ট ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব। 3.5 দশক পর রাষ্ট্রপতি নির্বাচন, হাতে বাকি সপ্তাহখানেক। নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। অংশ নেন সরকারি ও বিরোধী দলের চিফ হুইপ, নির্বাচন কমিশন সচিব সহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। 2 ঘন্টার বৈঠকের বিষয়ে নির্বাচন কমিশনে ব্রিফিংয়ে কমিশন সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনে 349 জন ভোট দেওয়ার সুযোগ পাবেন, ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানান তিনি। অধিবেশন কক্ষে মাননীয় সংসদ সদস্যরা তারা অবস্থানে তাদের আসনে বসবেন। আমরা যারা সহায়ক কর্মকর্তা থাকব, আমি সহ আমরা তাদের কাছে ব্যালট পেপারটা পৌঁছে দেব। সরকারি দলের চিফ হুইপ জানান, দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিতে পারবেন না। আর জুলাই সনদ অনুযায়ী নির্বাচন না হওয়ায় আক্ষেপের কথা জানান বিরোধী দলীয় চিফ হুইপ। দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করবেন, তখন আমরা সবাই একসাথে জানবো। আমরা গোপন ব্যালটে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনটা করব এবং এটার জন্য সংবিধান সংশোধনেরও প্রয়োজন নয়। যে আইনটা আছে রাষ্ট্রপতি নির্বাচনে, সেখানেও যদি আইন সংশোধন করে গোপন ব্যালটের কথা হতো তো সেটা করা যায়। কিন্তু আনফর্চুনেটলি এটা এখন হয় নাই, ভবিষ্যতে হবে এটা আমরা আশা করতেছি। কিন্তু যেহেতু নির্বাচন হচ্ছে, এই জন্য আমরা গণতন্ত্রের সাথে অংশগ্রহণ। 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ চলবে। এদিকে 27 আগস্ট বিকেল 3টায় জাতীয় সংসদের 3য় অধিবেশন ডেকেছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। ভারতীয় গোয়েন্দা সংস্থা প্রধানের ঢাকা সফর স্বাভাবিক, তাই অনুমান নির্ভর কথা না বলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয় সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি জানান, শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে ভারতকে কড়া বার্তা দেওয়া হয়েছে। জানান, শেখ হাসিনা ও সাকিব আল হাসান দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেই বিচার করা হবে। সোমবার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের প্রথম সাক্ষাতের মধ্য দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়টি নতুন করে আবারও আলোচনায়। মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিং করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বাংলাদেশ ভারত নতুন সম্পর্ক নিয়ে উপদেষ্টা বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতকে কড়া বার্তা দেওয়া হয়েছে। তাকে তো প্রত্যর্পণ করার কথা ছিল, সেটা তো হচ্ছেই না। রীতিমতো সংবাদ সম্মেলন করলেন। এই ব্যাপারগুলোকে ভারতের আন্তরিকভাবে নিতে হবে যে বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক কিরকম হবে, কিভাবে হবে সেটার ব্যাপারে। সো এই বার্তাটা স্ট্রংলি দেয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। শেখ হাসিনা কিংবা ক্রিকেটার সাকিব আল হাসান দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা দিয়েই বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান উপদেষ্টা। সাকিব আল হাসান যদি দেশে আসেন, আপনার কি মনে হয় উনি নিরাপত্তাহীন থাকবেন? ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ। উনি আসবেন এবং ওনার নিরাপত্তার মাধ্যমে উনি ফেস করবেন ওনার যা যা অভিযোগ আছে এবং সেখানে যা যা আইনগত ব্যাপার আছে সব তিনি মেনে নিয়ে যদি আসেন, কোনো সমস্যা আমি দেখি না। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়। ভারতীয় গোয়েন্দা সংস্থা প্রধানের বাংলাদেশ সফর স্বাভাবিক বিষয়, তাই অনুমান নির্ভর কথা না বলতে আহ্বান জানান উপদেষ্টা। সো এটা তার এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টার পার্ট আছে তার সাথে বসবেন, কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। যেমন আমাদের
যিনি গোয়েন্দা প্রধান আছেন তিনি তো ভারতে গিয়েছিলেন। সপ্তাহে একদিন বিনামূল্যে স্কুল শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। এই জাদুঘরের একটা দিন আমরা স্কুলের জন্য নির্ধারণ। জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত ফোন আলাপের অডিও দাখিল করা হয়েছে ট্রাইব্যুনালে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে আলাপে তাকে এই নির্দেশনা দিতে শোনা যায়। সব আমাদের লোক থাকতে হবে, ওরা তো আগুন দিয়ে পোড়াবে, তো ওদের বাড়ি গাড়ি আছে, আর সেগুলো পাবলিক দিয়ে পোড়াবে, আর কি করবে? তাহলে অন্য কিছু করে লাভ নেই, তোরা পোড়াবি আর আমরা পোড়াবো। এভাবেই ২৪ জুলাইয়ের উত্তাল সময়ে আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পাল্টা আগুনের নির্দেশের কথা আসে তৎকালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে। ১৯ জুলাইয়ের ফোন আলাপে হাসান মাহমুদের সঙ্গে কথোপকথনে শেখ হাসিনা বলেন, ওরা আগুন দিয়ে পোড়াবে, তো তাদের বাড়ি গাড়ি আছে, এখন সেগুলো পাবলিক দিয়ে পোড়াবে, আর কি করবে? এরপর তিনি বলেন, এখন অন্য কিছু করে লাভ নাই, তোরাও পুরাবি, আয় আমরাও পুরাবো। বিভিন্ন এলাকায় লোক ঠিক করা এবং সব নেতার কমিটির ওভাবে ব্যবস্থা করা। ফোন আলাপে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে শেখ হাসিনা বলেন, আন্দোলনকারীদের ওপর পাল্টা হামলা চালিয়ে যে কোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। জবাবে হাসান মাহমুদ ইটের জবাবে পাটকেল বা টিট ফর ট্যাট বলে সমর্থন জানান। পরবর্তীতে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলার সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান খুঁজে বের করে আগুন দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়িঘর আছে না, এখন আর বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়িঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়িঘরে আগুন পাবলিক দেবে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করে। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে, অন্য কিছু করে লাভ নেই, তোরা পোড়াবি আর আমরা পোড়াবো। রাইট, এটাই ঠিক ফর টাইট। প্রসিকিউশন বলছে, ওবায়দুল কাদের, মোহাম্মদ এ আরাফাত, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতা সহ 7 জনের মামলার বিচার একেবারেই শেষ পর্যায়ে। আমরা দেখেছি যে দেশব্যাপী অগ্নিসংযোগ হয়েছে। আমরা মানে আমাদেরকে বোঝানো হয়েছে যে এগুলো হলো আন্দোলনকারীরা করছে, কিন্তু এই সকল কল রেকর্ড থেকে দেখা যায় যে এই সকল অগ্নিসংযোগ ছিল সরকারের পরিকল্পনার অংশ। যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ একসাথে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছিল। এ পর্যন্ত জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের 6টি মামলার রায় হয়েছে ট্রাইব্যুনালে, আরও বেশ কয়েকটি শুনানি শেষ পর্যায়ে। ৭১-এর চেয়ে ২৪কে বড় করে দেখানোর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, দাঁড়িপাল্লায় ২৪কে ভারী দেখানোর মধ্য দিয়ে চক্রান্ত করছে একটি মহল। এ সময় জামায়াতের বিরুদ্ধে দানবীয় শক্তির সঙ্গে আঁতাতের অভিযোগ করেন রিজভী। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় 3 দিনের চিত্র প্রদর্শনী। শতাধিক ছবির মধ্যে একটিতে দাঁড়িপাল্লায় ৭১-এর চেয়ে ২৪কে ভারী দেখানো নিয়ে চলছে আলোচনা সমালোচনা। মঙ্গলবার রাজধানীর পল্টনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের সমাবেশে বিতর্কিত চিত্রকর্মের প্রসঙ্গ তুলে কঠোর সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কৌশলে খুবই চক্রান্তমূলকভাবে যেভাবে কোনটা বড় কোনটা ছোট এইটা করার চেষ্টা করছেন, এতে কোনো লাভ হবে না। এগুলা খুবই উদ্দেশ্য করে দিচ্ছে। ৭১-এর চেতনা আমাদের বুকের মধ্যে ছিল বলেই শেখ হাসিনার মতো রক্তপিপাসু এক ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা পরবর্তীতে গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানের পথ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। এ সময় জামায়াতের বিরুদ্ধে দানবীয় শক্তির সঙ্গে আঁতাতের অভিযোগ তোলেন তিনি। ৭১-কে ছোট করবেন, সেইটা হবে না। ৭১-এর পথ ধরেই ৯০, ৭১-এর পথ ধরেই জুলাই। আপনারা সবসময় দানবীয় শক্তির সাথে আঘাত করেছেন। আজকে যারা ফ্যাসিবাদের উপাসনা করছেন, তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন, আপনাদেরও বলে রাখি, আপনাদেরও মানুষ চিনে। এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে পল্টন পর্যন্ত বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম। বন্ধ 3টি জুট মিল 2টি কোম্পানির কাছে লিজ দিল সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে সই হয়েছে চুক্তি। এর মধ্য দিয়ে 11,000 মানুষের কর্মসংস্থানের আশা প্রকাশ করেছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। এদিকে দেশি বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকার গঠনের পর ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, বৈদেশিক মুদ্রা অর্জন, রিজার্ভ বাড়ানো আর কর্মসংস্থান তৈরিতে দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশি বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে একের পর এক করছেন বৈঠক। মঙ্গলবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স AmCham প্রতিনিধি দল সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সংগঠনটির সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে প্রতিনিধি দল সাক্ষাতে অংশ নেয়। এ সময় সরকার প্রধান বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ আছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতায় প্রস্তুত তার সরকার। এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। এ সময় ডিজিটাল কমার্সের গতি বাড়াতে, পেমেন্ট নিরাপত্তা আরও মজবুত করতে এবং দেশের ডিজিটাল রূপান্তরের পরবর্তী ধাপ নিশ্চিতে করণীয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ডিজিটাল পেমেন্ট নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন স্টিফেন কার্পিন। বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। এদিকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন 3টি জুট মিল প্রাণ RFL ও হ্যামকো গ্রুপের কাছে লিজ দিয়েছে সরকার। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ বিষয়ে চুক্তি সই করা হয়। বন্ধ থাকা মিল 3টি হচ্ছে খুলনার খালিশপুরের প্লাটিনাম জুবিলি জুট মিল, খুলনার দিঘলিয়ার স্টার জুট মিল এবং সিরাজগঞ্জের রায়পুরের জাতীয় জুট মিল। পরে প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম জানান, আগামী 6 মাসের মধ্যে বন্ধ হওয়া আরও কিছু কলকারখানা চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। প্রাণ RFL গ্রুপ এবং হ্যামকো গ্রুপ এই দুইটি স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠানের সাথে আমরা 3টি মিলের বেসরকারি উদ্যোক্তাদের সাথে এই একটা লিজ চুক্তি স্বাক্ষর করেছি। বন্ধ মিলগুলো চালু করার মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ ছিল, যেই কমিটমেন্ট ছিল, তার একটা শুরুটা আমরা করলাম এবং আগামী কিছুদিনের মধ্যে আরও কিছু মিলের চুক্তি স্বাক্ষর সম্পন্ন হবে। বন্ধ 3টি জুট মিলে 11,000 মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলে আশাবাদী পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী। উদ্যোক্তাদের সাথে